প্রিয় প্রাঙ্গণ গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনা বিষয় মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাহবাগের গণজাগরণ। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ে খ্যাতিমান কিছু ব্যক্তিবর্গকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আসুন দর্শক মণ্ডলী তাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। প্রথমে আমার হাতের ডান দিকে প্লিজ যদি পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ আরাফাত, এক্সিকিউটিভ ডিরেক্টর সুচিন্তা ফাউন্ডেশন। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আমি মাহি বি চৌধুরী, রাজনীতিবিদ, কিন্তু ব্লু ব্যান্ড কল নামে ফেসবুক মুভমেন্টের উদ্যোক্তা। ওয়েলকাম আলোচনায়। আমার নাম মঞ্জুরুল হাসান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির। আমার নাম এবিএম মুসা, আমি একজন সাংবাদিক। জি মুসা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমার হাতের বাঁ দিকে মুন্তাসির বাবুন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। নাইমুল ইসলাম খান, সাংবাদিক। আমি শমর রেজাউল করিম, সাবেক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ওয়েলকাম আলোচনায়। হাসান আরিফ, আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠক। হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্লিজ। আরিফ জেপ্তিক, ব্লগার। যে দর্শক মন্ডলী, আমরা পরিচয় শুনলাম। এই পর্যায়ে আপনারা জানেন শাহবাগের যে গণজাগরণ শুরু হয়েছে তা শুরু হয়েছিল মূলত যারা ব্লগ লিখেন এবং অনলাইন অ্যাক্টিভিজম করেন তাদের মাধ্যমে। তো আজকে আমাদের সঙ্গে আছেন বিখ্যাত ব্লগার এবং অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। তাকে আমি অনুরোধ করবো কিভাবে এই আন্দোলনটা আসলে শুরু হলো আপনাদের মাধ্যমে শাহবাগে। ধন্যবাদ রুবায়েত ফেরদৌস। আমরা গোটা জাতি আসলে প্রত্যাশা করে বসে আছে যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং বিচারের সর্বোচ্চ শাস্তি হবে। স্বাভাবিকভাবেই যখন কুখ্যাত কাদের মোল্লার রায়টা ঘোষণা হলো আমরা খুবই আশাহত হলাম, কারণ যেহেতু আমরা দেখলাম অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, আমরা ধরে নিয়েছিলাম যে সর্বোচ্চ শাস্তি হবে। যখন সর্বোচ্চ শাস্তিটা হলো না, তখন যে হতাশার এবং দুঃখ বেদনা আমাদের মধ্যে, তারই একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া শাহবাগে আমরা জড়ো হই ব্লগার্স অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এর ডাকে। এবং তার পরবর্তী অংশটুকু ইতিহাস আপনারা নিজেরাও জানেন যে জনমানুষের সাড়ায় এটি আজকে পর্যন্ত চলছে। জি মুসা ভাই, আপনি যদি একটু বলেন, এই আন্দোলন টানা 4 দিনের মতো আজকে চলছে এবং আজকে তাদের পক্ষ থেকে প্রধান 4টি দাবি দিয়েছে। তার 2টো দাবি হচ্ছে মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। দ্বিতীয় দাবি হচ্ছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই দাবিগুলোর প্রেক্ষাপটে আন্দোলন নিয়ে যদি আপনার মূল্যায়নটা আপনি বলেন। প্রথম কথাটা হচ্ছে যে আন্দোলনটা কিভাবে শুরু হলো, এটা একটা অকল্পনীয় ব্যাপার। তো আমাকে একজন জিজ্ঞেস করে হঠাৎ এই ধরনের আন্দোলন হলো কেন। তো বাংলাদেশের আন্দোলন সব এভাবেই হয়। বঙ্গবন্ধু একটা কথা বলতেন যে বাংলাদেশ আগ্নেয়গিরির উপর বসে আছে, হঠাৎ কোন জায়গায় কোথায় কীভাবে অগ্নুৎপাতটা হবে কেউ কোনো কল্পনা করতে পারে না। এই যে রায়টা হলো, সেই রায়টা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষ্য প্রমাণ জনসাধারণের সামনে হাজির হয়েছে, বিভিন্ন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। সেগুলো শুনে সাধারণ যে কোনো একটা সাধারণ অশিক্ষিত মানুষের মনের মধ্যে মনে হয়েছে যে সামান্য একটা হত্যা করলে, একজনকে রাস্তায় ধরে মেরে ফেললে যেখানে জেল হয়, সেখানে এতগুলো খুন, এতগুলো ধর্ষণ, এতগুলো অমানবিক কর্মকাণ্ডের পরে এই সর্বোচ্চ শাস্তি কি এটা? এবং এটারও আবার নানা রকম ব্যাখ্যা শুনে তারা আরও এই ব্যাপারে বিভ্রান্ত হয়ে গেছে। সেই জন্য তারা এখানে এসেছে আসলে 2টা উদ্দেশ্যে। একটা হচ্ছে আসলে জানার জন্য ব্যাপারটা কি, 2 নম্বর হচ্ছে যেটা যা হচ্ছে সেটাকে তারা তাদের মতো করে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য এখানে এসছে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ গোল টেবিল আলোচনা। আমরা কথা বলছিলাম মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাহবাগের গণজাগরণ নিয়ে। আমরা আরো আলোচনা করব, কিন্তু তার আগে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে এমন সংঘাত কিংবা সহিংসতা নতুন কিছু নয়। কিছু কিছু রাজনৈতিক দল জনগণকে গাধা মনে করে অধিকার আদায়ের মোলা ঝুলিয়ে সহিংসতা চালাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে এমন সহিংসতার ধুলা উড়িয়ে বাতাস ঘোলা করে অবৈধ ফায়দা লুটে নেয়ার চেষ্টা চলছে। এমন অসুস্থ রাজনৈতিক চর্চায় রক্তের হোলি খেলা প্রতিযোগিতায় বলির পাঠা হচ্ছেন সাধারণ মানুষ। চলছে মৃত্যুর নগ্ন নৃত্য। সেই লাশের পোড়া গন্ধ আজও ভারী করে তোলে এদেশের বাতাস। মৃত্যুর এমন নগ্ন নৃত্য বন্ধ করতে নাকানি চুবানি খেয়ে মৃত্যুর মিছিলে যোগ দিতে বাধ্য হচ্ছেন খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোটা জাতিকে অবাক করে দিয়ে এমন রাজনীতিকে পাহারা দেয়। সোনার বাংলার এমন হতাশার মধ্যে এই জনস্রোতের আশার আলোর ঝলকানির জোয়ার জানান দিচ্ছে জেগে উঠেছে জনতা। গড়ে তুলেছে প্রতিরোধের দুর্গ, যেই দুর্গ রাষ্ট্র ক্ষমতার দখল কিংবা সিংহাসনে বসার লক্ষ্যে নয়। মা, মাটি আর দেশকে অপশক্তির হাত থেকে রক্ষার দুর্গ। জি প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনে দেখলাম, আমার সঙ্গে আছেন ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। শাহবাগের আন্দোলনে আমিও শরীক হয়েছিলাম। সেখানে একটি প্রশ্ন এসে যে কতটা খুন করলে, কতটা ধর্ষণ করলে, কতটা অগ্নিক সংযোগ করলে একজন মানুষের ফাঁসি হতে পারে। তার চেয়ে অনেক বেশি অপরাধ করেও কেন কাদের মোল্লার এরকম একটি রায় হলো, যাবজ্জীবন হলো। যদি ইতিহাসের প্রেক্ষাপটে এবং ট্রাইব্যুনালের সাক্ষী হিসেবে আপনি যদি মূল্যায়ন করেন এই রায়টিকে। প্রথমে বলে নেওয়া ভালো যে আমরা সবাই গত 30 বছর ধরে যে কাজ করে এসেছি, আজকে তার পরিণতি দেখতে পেয়ে আমি অবশ্যই খুব আনন্দিত। অন্তত আমাদের চেয়ে আনন্দিত আর কেউ নয়, কারণ আমরা এই ধরনের একটা জাগরণী তরুণদের মধ্যে দেখতে চেয়েছিলাম। সুতরাং তাদের সবাই প্রতি আমাদের অভিনন্দন। এখানে আমরা রায় নিয়ে কথা বলছি বটে, এখানে দুটো বিষয় আছে, একটা আইনের বিষয় আর একটা হচ্ছে ইতিহাসের দায়। প্রথমে বলে রাখা ভালো, ট্রাইব্যুনাল যেহেতু আমরা চেয়েছি, ট্রাইব্যুনাল পেয়েছি এবং ট্রাইব্যুনালের রায় আইন মতো চলবে দেখে আমরা সেখানে গেছি। দ্বিতীয়ত হচ্ছে বিচারকরা যে জাজমেন্টে দিয়েছেন সেটা বৈসাদৃশ্য ঠেকছে এই কারণে যে এর আগে বাচ্চু রাজাকারের যে ট্রায়াল হলো সেটাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। কিন্তু রায়গুলি যদি একটু খুঁটিয়ে পড়া যায় তাহলে দেখা যাবে যে প্রসিকিউশন যেভাবে বিষয়টা আনছে এবং সাক্ষীর যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা কেউ খতিয়ে দেখছি না। কারণ আমরা যখন ট্রাইব্যুনালে যাই, একটা বিচারকের সামনে যাই, ওই বিষয়গুলি খতিয়ে দেখার বিষয় আছে। আমি এখানে কারো নাম ধরে বলতে চাই না। যেমন একজন বলছেন যে কাদের মোল্লা ওই যে কি বলে যেন তিনি দেখেছেন, মানে ট্রাইব্যুনালে বলেছেন। এখন তার সামনে যখন তার বই এনে দিয়ে বলা হচ্ছে তা আপনি এটা এখানে লেখেননি কেন, আপনি কি দেখেছেন? তো তখন এই যে উত্তরগুলি আছে, কারণ আইনে গেলে এই কথাগুলি বলতে হয়। আজকে দেখেন, অন্যভাবে নেবেন না, আজকে তরুণরা এসছে দেখে অনেকেই সাহস করে যোগ দিচ্ছে, তাই না? কারণ একটা সমাবেশে লোকে সাহস পায়, একা তো সাহস পায় না। অনেককে আজকে দেখেছি, খুশিও লেগেছে যে তারা এসেছেন, কিন্তু আদালতে সাক্ষী দেওয়ার সময় কিন্তু কাউকে আমরা পাইনি। এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। একতরফা বলে গেলে তো হবে না। এবং আপনারা জানেন যে নির্মূল কমিটির পক্ষ থেকে আমরা গত 3 বছর ট্রাইব্যুনাল হওয়ার থেকে আমরা কিন্তু প্রসিকিউশনের ব্যাপারে বলিনি, আমরা নিরাপত্তার কথা বলেছি, তারপরে আরো অনেকগুলি কথা আমরা বলেছিলাম, কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করেনি। এমনকি মনে আছে আমি যখন গোলাম আজমের ব্যাপারে সাক্ষী দিতে যাই, আমার ছেলে খুব বিমর্ষ হয়ে বলেছিল সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। আজকে তো কেউ হাসার সাহস পাচ্ছে না। কিন্তু খালি একটা আফসোস, এই তরুণরা যদি আর 1 বছর আগে এই জিনিসটা করতেন তাহলে আজকে আমরা আরো সুদৃঢ় ফল পেলাম। কিন্তু একটা বিষয় আছে, সাক্ষীর ব্যাপারে যেটা বললাম, দুটো বিষয়। এখন তারা যখন রায় দিচ্ছেন তারা ওগুলি পর্যালোচনা করে রায় প্রমাণিত হয়েছে, তারা প্রপোর্শনালিটি কমিয়ে আসছে। দুটো আছে, একটা হচ্ছে ডেথ সেন্টেন্স বাইস, আর একটা হচ্ছে প্রপোর্শনালিটি কতটা কমে আসে। উনি ভালো বুঝবেন আমার থেকে, আমি আইনবিদ নই। কিন্তু ইতিহাসের একটা দায় আছে। আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে বিচারক বলেন, প্রসিকিউশন বলেন, ডিফেন্স বলেন, প্রত্যেককে ওই মাথায় সিপিআরসি বা ওই যে ফৌজদারির ব্যাপারটা চলছে। আমরা বলেছি এটা কমপ্লিটলি ডিফারেন্ট। প্রথম থেকে বলছি যে আপনারা, আমি আদালতে দাঁড়িয়ে আমাকে বলতে হয়েছে এইভাবে আমি প্রশ্নের উত্তর দেবো না, কারণ আমি ফৌজদারি আদালতে আসিনি, আমাকে এই ধরনের প্রশ্ন করা যাবে। এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে, পরে সময় বেঁধে দিয়ে ব্যাপারটা হয়েছে, উনি জানেন সেটা। আমি বলতে চাচ্ছি, যখন বিচারকরা করতে যাচ্ছেন তাদের ওই স্পিরিটটা যে এটা সত্য, এটা গণহত্যা হয়েছে, তো কাদের মোল্লা সেখানে গেছে এবং এটা ইতিহাসের দায়,
সেখানে তাকে বিচার করতে হবে ওই স্পিরিটটা, আইনের যে স্পিরিটটা আছে, যে আমি দেখলেও হবে, শুনলেও হবে, থাকলেও হবে, আমি যেটা করে হবে, ওই স্পিরিটটা তারা মিস করে গেছেন। কিন্তু একটা হচ্ছে কি রায় হয়েছে, মৃত্যুদণ্ড না হোক, যাবজ্জীবন হচ্ছে, এটা তো একটা জিত আমাদের, তো মানে সেটা তো আমাদের একটা বিজয়। আজকে যে আমরা এসছি ওই বিজয়ের বলেই তো এসছি। এখন আমার মনে হয় আমরা যেহেতু প্রতিশোধ নেবার যদি প্রশ্ন আসতো তাহলে তো অনেক আগে প্রতিশোধ নেওয়া যেত, এতদিন তো সময় লাগতো না। কিন্তু আমরা তো জামাত ইসলামের মতো কাজ করতে চাই না দেখে আমরা আইনের কথা বলেছি। সুতরাং এখন আমাদের যেটা, যে দাবির সঙ্গে আমি একমত এবং আমরা এসেই বলেছি একমত, যে বাংলাদেশের মানুষ সার্বভৌম, আমরা যা বলবো সব মানুষ সেটাই হবে। সুপ্রিম কোর্ট আমাদের জন্য, সুপ্রিম কোর্টের জন্য আমরা নই। সুতরাং যারা দেখবেন, বিচার করবেন, এই কথা আমি বলেছিলাম। পরে আমাকে ইয়েতে নিয়ে যেতে ছিল, কন্টেম্পটে, যখন নাকি গোলাম আজমের নাগরিকত্ব দেয়, আমি বলেছি যে বিচারকরা নাগরিকত্ব দিলেন, তারা কি বাংলাদেশে ছিলেন না? তারা ইতিহাসের দায়টা ভোলেন কিভাবে? আমি খালি এটাই অনুরোধ করবো, ইতিহাসের দায়। জি, আপনার কাছে আমরা আবারও আসবো। এই পর্যায়ে আমি যাব, আমি যতদূর জানি রায় ঘোষণা করার সময়, কাদের মোল্লা সেই রায়টি ঘোষণা করার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। আপনি যদি সেই খণ্ডির কথা একটু বলেন যে কিভাবে রায়টি ঘোষিত হলো আসলে, এবং আপনার প্রতিক্রিয়া কি ছিল? ধন্যবাদ রুবায়েত। আমরা প্রথম যে রায়টি ঘোষিত হয় তখনও ছিলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমাদের সভাপতি এবং আমি, এবং দ্বিতীয় দিন যখন হয় দ্বিতীয় রায়টি, তখনও আমরা ছিলাম। প্রথমত এই প্রসঙ্গটা এভাবে আসি যে মুক্তিযুদ্ধ এ জাতির জীবনে একবার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার এ জাতির জীবনে প্রথমবার হচ্ছে। দুইটাকে একটু মিলিয়ে দেখতে চাই। এই কারণে দেখতে চাই যে যখন আমি ট্রাইব্যুনালে গিয়ে বসেছিলাম, আমার কিন্তু আর 10টা দিনের মতো কোনো আদালতে বসে থাকার অভিজ্ঞতার মতো মনে হয়নি। আমরা প্রতিটি শব্দ শুনছিলাম, প্রতিটি শব্দ বিশ্লেষণ করবার চেষ্টা করছিলাম। প্রথম দিন যখন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র সংঘকে গণহত্যা এবং যুদ্ধাপরাধ সংগঠিত করবার সংগঠন হিসেবে চিহ্নিত করা হলো, তখন মনে হলো যারা বিচারক তারা যেন বাংলাদেশের স্বপ্নের কথা বলছেন, যে স্বপ্নের কথা রাজনৈতিক পরিধিতে বাস্তবতা এখনো ছোঁয়নি। দ্বিতীয় দিন আরো কিছু সংগঠনের নাম যুক্ত হলো এবং একে একে বলা হলো যে সবকিছু প্রমাণিত হচ্ছে। 4 নম্বরে গিয়ে বলা হলো যে এখানে বেকসুর খালাস হচ্ছে। আগের দিনের রায়গুলোতেও দেখেছি আমরা 8টির মধ্যে 1টি অভিযোগে খালাস হয়েছে। সঙ্গত কারণেই আমরা আশায় বুক বেঁধে দাঁড়িয়ে আছি। এর মধ্যে সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের একটা আলাদা আবেগের বিষয় আছে যে কবি মেহেরুন্নেসার হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয় এই কাদের মোল্লাকে, এবং তার মাথাটা কেটে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। তার মানে হচ্ছে যে হত্যায় শেষ কথা ছিল না সেদিন, এবং সেই নির্মমতা তারা দেখাতে চেয়েছে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে। সেরকম একটি হন্তারকের বিচার যখন হচ্ছে, তখন যখন বলল যে তাকে চূড়ান্ত শাস্তিটি দেয়া হয়নি, আমরা হতবাক হয়েছি। আমরা নই, সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। সেদিনের কথাটাই আমি যদি আবার বলি, আমার মনে হয়েছিল সেদিন যে আমি খুবই বিপন্ন এবং বেদনাহত। জি, আমি একটু যাব বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুর হাসান খান। আপনি কিভাবে কাদের মোল্লার রায়টিকে দেখছেন এবং শাহবাগের যে একটা গণজাগরণ তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, এই আন্দোলনটিকে আপনি কিভাবে দেখছেন? একটু মাইক্রোফোন নিয়ে কথা বলতে হবে। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, কারণ একজনের খুনের সাথে যদি 10 জন জড়িত থাকে, সেই 10 জনেরই ফাঁসি হয়। আর এখানে এতগুলি লোককে সে হত্যা করলো প্রকাশ্য দিবালোকে, সেগুলির বিবরণ আমরা জানি, সারা দেশবাসী জানে। সেই হত্যাকাণ্ডের বিচার করতে যে যাবজ্জীবন কারাদণ্ড কিভাবে হতে পারে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। কাজেই আমার মনে হয় যে অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত, এবং সেই জন্য যে আইনি প্রক্রিয়া করা দরকার সেটাও করা দরকার। আমি এখানে বলতে চাই যে টেকনিক্যাল বিষয়গুলি তো আইনজ্ঞরা বলতে পারবেন ভালো। এখানে 6টি ভিন্ন ভিন্ন ঘটনায় কিন্তু সাজা হয়েছে একটি মামলা,
এবং এখানে একটা কমপ্লিট জাস্টিস নিশ্চিত করা দরকার, পরিপূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করা দরকার। এবং সেটা যদি অ্যাপিলে যায়, আমার ধারণা সমস্ত বিষয়টাই সামগ্রিকভাবে আলোচনা হতে পারে। এছাড়া সুপ্রিম কোর্টেরও কতগুলি ইনহেরেন্ট রাইট আছে, সেই রাইটটাও আমার মনে হয় অ্যাসার্ট করা দরকার। সেই দিক দিয়ে আমাদের সব দিক দিয়ে চেষ্টা করা দরকার। আর এছাড়া আমি আর একটা বলতে চাই, এটা আইনজ্ঞরা ভালো বলবেন, যে একটা বিচারের ব্যাপারে একটা মৌলিক কথা আছে, যে মানে মানুষের মধ্যে ধারণা হতে হবে জাস্টিস হ্যাজ বিন ডিসপেন্সড, ন্যায় বিচার করা হয়েছে। সেটা কিন্তু আজকে মানুষের মধ্যে ধারণা কি আমরা সবাই বুঝতে পেরেছি। এই জাগরণটা কিন্তু শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে এই জাগরণ হয়েছে। আরেকটা হচ্ছে যে আজকে যে আন্দোলনটা হলো, এটা কিন্তু এটা আমি মনে করি যে বাংলাদেশের ভেতরের একটা বিরাট শক্তি। এই শক্তি যদি থাকে তাহলে বাংলাদেশে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কারণ নেই। এরাই আমাদের বাংলাদেশকে রক্ষা করবে। এবং আজকে এই তরুণ সমাজ এখানে তারা উদ্যোগ নিয়েছে, যুব সমাজ উদ্যোগ নিয়েছে, এবং কিছুটা আমি বলবো যে পলিটিক্যাল পার্টিগুলিরও কিছু ফেইলিয়র আছে। যেই সময় জাহানারা ইমামের নেতৃত্বে একবার আন্দোলন হয়েছিল, তারপর রাজনৈতিক দলগুলিকে এই ইস্যুটা মানে দলীয়করণ করার একটা টেন্ডেন্সিও আছে। কিন্তু এক্ষেত্রে যখন এরা উদ্যোগ নিল, সমস্ত মানুষ কিন্তু দলমত নির্বিশেষে আসলো। আমাদের বহু জামায়াত হয়েছে, বহু আন্দোলন করেছি, এগুলি নিয়ে আমরা ইস্যু নিয়ে আমরা হরতালও করেছি। কিন্তু যখন এই মুভমেন্টটা হলো, আপনি দেখবেন সমস্ত, এবং আমি যখন খবর পেলাম সঙ্গে সঙ্গে আমি ওখানে গেলাম, এবং আমি বুঝলাম যে জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল সেখানে যেমন ব্যাপক নানান এলিমেন্টস কোনো পার্টিতে বিলং করে তারা এসছে, এখন কিন্তু সেটাই হচ্ছে, এবং সেটা সারা দেশে গড়ে উঠেছে। সেইটাকে আমাদের রক্ষা করা দরকার। এটা কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এটাকে দখল করার কোনো প্রবণতা। আমার মনে হয় আজকের আন্দোলনকারীরা সেটা স্পষ্টভাবে বলেছেন যে তারা কোনো দলীয় রাজনীতির ভেতরে না থেকে আন্দোলনটি করতে চান। আমি একটু মাহিবি চৌধুরীর কাছে যাবো এই অর্থে যে আমরা জানি আগে হচ্ছে মাইকিং করে, পোস্টার দিয়ে, লিফলেট করে মানুষকে সমাবেশে ডাকা হতো। এবার দেখলাম এই প্রথমবারের মতো একটা সফল আমরা বলবো যে এরকম গণজাগরণ, যেখানে নতুন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, অনলাইন, ব্লগ, SMS এগুলোকে ব্যবহার করা হচ্ছে। আপনি এরকম একটা আন্দোলন শুরু করেছিলেন, এই আন্দোলনটিকে আপনি কিভাবে দেখছেন? এই যে নতুন মাধ্যমের একটা মোডটা ডিফারেন্ট। ধন্যবাদ রুবায়েত ভাই। আমি অত্যন্ত আনন্দিত এই ধরনের একটি নির্দলীয় বা বাংলাদেশের যে প্রধান শক্তি যে তরুণ সমাজ, কোনো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ এবং দেশের ভবিষ্যৎ এবং ইতিহাস এই জিনিসগুলোকে নিজেদের বিবেককে সামনে দিকে এনে তারা আজকে রাজপথে নেমে এসছে। আপনি যেটা বলেন যে লিফলেট দিয়ে, পোস্টার দিয়ে, মাইকিং করে, ক্যাম্পেইন করে জনসভা আগে দেখেছেন। আসলে জনসভা আমরা আগে কখনো দেখিনি, এগুলো সব কর্মী সভা দেখেছি। যখন কোনো রাজনৈতিক দল জনসভা বলে, সেসব জনসভা কিন্তু আসলে তাদের দলের কর্মীরাই অবস্থান গ্রহণ করে, সাধারণ মানুষ অবস্থান গ্রহণ করে না। আমি ডক্টর মুনতাসির মামুনের বক্তব্য শুনছিলাম, এবং খুব ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আসলে ওনার বক্তব্যের মধ্যে উঠে এসছে। এবং একটা সময় উনি বললেন যে, আপনি বললেন স্যার যে দুঃখ এটাই যে যদি একটা বছর আগে তরুণরা এভাবে নেমে আসতো, তরুণরা যারা রাজনীতি করে না অথচ দেশকে নিয়ে ভাবে, দেশের ব্যাপারে সচেতন, তারা রাজনীতি করে না কেন, তাদের জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই। কিন্তু ব্লগে আমরা কিন্তু দেখি যে তরুণদের উচ্ছ্বাস, দেশকে নিয়ে দেশপ্রেম, সেগুলো কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ঘন্টার পর ঘন্টা তারা ফেসবুক এবং ব্লগে দেশ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে, লেখালেখি করছে। কিন্তু তারা রাজপথে নেমে আসে না, রাজনৈতিক মঞ্চে আসে না, কেননা দে ফিল যে তাদের জন্য কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাই। আমি ঠিক একটু উল্টো করে বলতে চাই, আপনার কথার বিপরীতে নয়, বরং এটাকে আরো সাপ্লিমেন্ট করে। আপনি যেটা বলেন যে এক বছর আগে যদি তরুণরা নামতো, আমি বলবো এক বছর আগে যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটু নজর দিতেন যে যারা ব্লগে লিখছে, যারা ফেসবুকে লিখছে, তারা আসলে দে আর নট মাইন্ডলেস জেনারেশন, তাদের মধ্যেও দেশপ্রেম আছে, তাদের মধ্যেও আবেগ রয়েছে, তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। আজকে থেকে এক বছর আগে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমঝোতার বাংলাদেশের দাবিতে এবং যুদ্ধ অপরাধের ইস্যুতে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার জন্য ব্লু ব্যান্ড কল, একটি ফেসবুক মুভমেন্ট আমরা রাজপথে নামার চেষ্টা করা হয়েছিল। আজকের যেই ব্লগারদের, যে অ্যাক্টিভিস্ট যারা এই জিনিসটিকে উদ্যোগ গ্রহণ করেছেন, আরিফ ভাই সহ, এখানে অনেকেই আছেন যারা কিন্তু ব্লু ব্যান্ড কলেরও সদস্য। সেদিন কিন্তু নামতে গিয়ে প্রচন্ড বাধার মধ্যে তারা পড়েছিল। সেদিকটি আমার মনে হয় যে আজকে এটাই প্রমাণিত হয়েছে, যারা ফেসবুকে বসে লেখালেখি করেন তাদেরকে মাইন্ডলেস ভাবার আসলে কোনো কারণ নেই, তাদেরও একটা শক্তি রয়েছে, তারাও জনগণকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের স্বপ্ন এবং প্রত্যাশা পূরণের জন্য রাজপথে নামতে পারে। আমি শুধু একটা জিনিস বলে আমরা শেষ করতে চাই, আজকের এই শাহবাগের এই মুভমেন্টটা আমি মনে করি
যেখানে আবেগ এবং উচ্ছ্বাসের জায়গাটা অনেক বেশি, যেহেতু ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য মুভমেন্ট। কিন্তু এটাকে যদি সাস্টেইনেবল মুভমেন্ট না করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের মাটিতে আলটিমেটলি যুদ্ধাপরাধীর বিচারটাকে এই পুরো জিনিসটিকে আসলে সম্পন্ন করা যাবে না। সাস্টেইনেবল করতে হলে ইমেচিওর এবং আবেগের জায়গাগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমি যেরকম আজকের যে বক্তব্যের মধ্যে যদি যাই, যেরকম বলা হচ্ছে সব যুদ্ধাপরাধীর ফাঁসি দিতে হবে, তারপর বলা হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এক একটি দাবি কিন্তু এক এক জনের কাছে আসলে। তারপর বলা হচ্ছে গৃহযুদ্ধের হুমকিদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, সেটা কিন্তু আরেকটা পক্ষের কাছে দাবি। সবই কিন্তু রাষ্ট্রপক্ষের কাছে, সব দাবি কিন্তু রাষ্ট্রপক্ষের কাছে, আপনি দেখবেন রাষ্ট্রেরই বিভিন্ন সংস্থার কাছে দাবিগুলো। দাবির চেয়ে আমাদের প্রত্যাশা, আমাদের উচ্ছ্বাসটাকে বেশি প্রকাশ করছে। এই আন্দোলনটাকে সাস্টেইনেবল করতে গেলে কিন্তু বলা হয়, যারা বিশ্লেষক বলেছে যে জনগণের রায় হচ্ছে মৃত্যুদণ্ড, আদালতের রায় হচ্ছে যাবজ্জীবন। এই ফাঁকের মধ্যেই আন্দোলনটা কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি আবার যাবো আপনার কাছে, এই পর্যায়ে আমি একটু নাইম ভাইয়ের কাছে যাবো। ব্যক্তিগত একটি কষ্টের কারণে যেটা আমরা দেখেছি যে কাদের মোল্লা একটা ভি সাইন দেখেছেন, ভিক্টরি সাইন, একটা পরাজিত শক্তি, একজন খুনি, ধর্ষক, অগ্নিসংযোগকারী কিভাবে বিজয় চিহ্ন দেখান। বিজয় চিহ্ন দেখানোর কথা ছিল আমাদের, এবং খবরের কাগজে টিভিতে এটা প্রকাশিত হয়েছে। সাংবাদিক হিসেবে আপনি যদি এটা বলেন। আমার মনে হয় যে মুনতাসির মামুন অলরেডি ওই দিকে গিয়েছিলেন কথাটা, যে এই বিচারটাকে আমাদের, আমি 2-3 দিন আগে আর একটা টক শোতে বলছিলাম, এই যে আমরা যে আলোচনা করছি আমাদের মধ্যেও কিন্তু উইকনেস আছে। কারণ এরকম একটা বিষয় আলোচনা করার তো আমাদের অভিজ্ঞতা নাই, আমরা তো এরকম তার আগে দেখি নাই, আমরাও কিন্তু বুঝি না, আমরা বিশ্লেষণ করতে কেউ ভুল করছি। দেখেন, এই সমাবেশে অনেকে সংহতি প্রকাশ করতে গিয়েও তাদের সেন্টিমেন্টে হার্ট করেছে, প্রত্যাঘাত পেয়েছে, কিন্তু অথচ গিয়েছিল কিন্তু সংহতি প্রকাশ করছে। তার মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এও গ্যাপ আছে, আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝছি না। সো এই যে পরিস্থিতিটা, মুনতাসির মামুনের কথাটার সাথে আমি আরো একমত। এই জায়গাটাতে যদিও আমি মনে করি যে 1 বছরের আগে হওয়াটা আমার কাছে এখন আর জরুরি মনে হয় না। জরুরি হয় না, আমি জানি মুনতাসির ভাই আপনি এটা বলেন না, না 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 না, আমি আপনাকে স্ট্রেংথেনিং করছি, আমি একেবারেই আপনাকে ভুল বুঝি নাই, জায়গা থেকে বলার চেষ্টা আমি জানি। তা আমার যেটা মনে হচ্ছে যে রাইট টাইমে হয়েছে এটা। ওনারা যে সবার ফাঁসি চাচ্ছেন, আসলে এখন যেটা দরকার যে এই যারা বিচারটা করছেন তারা তো সিআরপিসির বাইরে আর জীবনে কিছু করেন নাই, তো তারা তো প্রথম এটা করছেন। তো প্রত্যেকেরই প্রবলেম এই যে একটা অ্যাম্বিয়েন্স, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এটা ছিল না। তো এটা না থাকলে জাজরা যখন একটা জাজমেন্ট দিবেন, তারা কি অকুত ভয়ে জাজমেন্ট দিচ্ছেন না মোটামুটি সাহসের সাথে দিচ্ছেন? এই অকুত ভয় হওয়া এবং ভীতু হওয়ার মাঝখানে কিন্তু একটা বড় স্পেস আছে। তো আমাদের এই এনভায়রনমেন্টটা, এই ব্লগাররা, শাহবাগ আমাদের বিচারকদেরকেও কিন্তু ওই অকুত ভয়ের কাছাকাছি ঠেলে দিবে। তারা এখন আরো সাহস করতে পারবে, কারণ তারা দেখবে আওয়ামী লীগও তো ভয়ে ভয়ে যুদ্ধাপরাধীর বিচার করছিল। এটা তারা স্বীকার করুক বা না করুক, তাদের ভয় আরো কমবে। আমার ধারণা তাদের ভয় আরো কমবে। এইরকম ভাবে আমাদের যারা লয়ার ডিফেন্ড করছিল, আমার মনে হয় আমাদের সরকারি লয়ারদের একটা মাইন্ডসেট আছে। দেখবেন সরকারি লয়াররা অধিকাংশ সময় হারে, তাদের মামলার ক্রাফটিং দুর্বল হয়, উপস্থাপনা দুর্বল হয়। এগুলির সব একটা কিউমুলেটিভ এফেক্ট ছিল। কিন্তু এখন এই জাগরণের ফলে লয়াররা, এটা হচ্ছে আন্দোলনের বড় তাৎপর্য এবং এটার সবাইকে সাহস যোগাবে, ইম্প্যাক্টটাই আমাদের সত্যিকারের বিচার নিশ্চিত করতে সাহস যোগাবে। যে আমাদের সঙ্গে আছেন একজন অ্যাডভোকেট রেজাউল করিম, অনেকে আইন প্রসঙ্গে আপনার কথাই হয়তো বলার চেষ্টা করছে, আইনের লোক এখানে আছে। তো যেটা বলা হচ্ছে তদন্তের মধ্যে দুর্বলতা পাওয়া যাচ্ছে, প্রসিকিউশনের দুর্বলতা পাওয়া যাচ্ছে, যে ট্রাইব্যুনালকে কেন শক্তিশালী করা হলো না আসলে। ধন্যবাদ রুবায়েত। প্রথম কথাটা হলো যে আমাদের দেশে এই বিচার ব্যবস্থাটা একেবারেই নতুন, এবং যে আইনটার দ্বারা সাধারণত বিচার হয়, ফৌজদারি কার্যবিধি, ইংরেজিতে সংক্ষেপে সিআরপিসি বলি, এই ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা কিন্তু সেই আইনে না। এই জিনিসটা আমরা অনেক সময় একাকার করে ফেলি। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের যে প্রভিশন আছে এবং যে রুলস আছে তার অধীনে হয়। প্রচলিত যে সাক্ষ্য আইন, প্রচলিত ফৌজদারি কার্যবিধি, এর কোনোটারই প্রয়োগ কিন্তু এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে নাই। তার সুবিধাগত দিকও আছে, অসুবিধাগত দিক আছে। সুবিধাগত দিক হচ্ছে যে সকল সাক্ষী প্রমাণী অন্য মামলায় দরকার হয়, যে আমি একটু 1 সেকেন্ড আপনার নিব। আমরা একটু আন্দোলনের ওই জায়গায় লাকি আছে, আপনি জানেন যে মেয়েটি গত 4 দিন টানা সারাক্ষণ স্লোগান দিয়েছে অক্লান্তভাবে, সেই তো আমাদের সঙ্গে যোগ দিবে। লাকির কথা শুনবো। লাকি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমরা লাকির কণ্ঠ শুনতে পাচ্ছি। লাকি, আপনি শুনতে পাচ্ছেন? আরাফাত, হ্যাঁ আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যালো, আরাফাত আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো আরাফাত আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হচ্ছে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনায় থাকি, এটা কোনো না, ওর কথা আমরা শুনতে পাচ্ছি না। ও শুনতে পেলে ওর কথা আমরা শুনতে পারবো। ঠিক আছে, পরে আমরা কানেক্ট করার চেষ্টা করবো। আপনি যদি শুরু করেন, রেজলভ করি। আমি যেটা বলছিলাম যে এই আইনের ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য প্রমাণ, গভর্নমেন্টের করেসপন্ডেন্স, সেই সময় ডিপ্লোম্যাটদের করেসপন্ডেন্স, পত্রিকা, এগুলোই কিন্তু আইনে গ্রহণ করার সুযোগ রয়েছে। এমনকি তদন্ত কর্মকর্তা একজন সাক্ষীর কাছ থেকে যে কথাটা শুনে আসছে সেটাও নেওয়ার সুযোগ রয়েছে। সমস্যাটা যেটা হয়েছে, আমরা অনেকেই খুব কাছের থেকে দেখিনি, সেটা হলো দুর্ভাগ্য। অনেক সাক্ষীদের আসতে দেওয়া হয়নি টাকা দিয়ে, কাউকে বলা হয়েছে মেরে ফেলা হবে, ঢাকায় যাওয়ার পর ফেরত আসবেন না। এই সাক্ষীদের প্রপার প্রোটেকশন দিয়ে ঢাকায় আনা, প্রপার প্রোটেকশন দিয়ে বাড়িতে পাঠানো, তারপরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো এজেন্সি বা অন্য গভর্নমেন্টের বিভিন্ন উইংয়ের অনেক দুর্বলতা ছিল। আর ইনভেস্টিগেটিং এজেন্সিতে যারা ছিলেন তাদের জনবলের ঘাটতির পরেও 40 বছর পূর্বের তথ্যপত্র, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে তারা যে চার্জশিট কোর্টে দিয়েছিলেন, প্রফেসর মুনতাসির মামুন খুব কাছের থেকে দেখেছেন, আমার সুযোগ হয়েছে দেখার, সেই চার্জ কিন্তু খারাপ ছিল না, চার্জগুলো খারাপ ছিল। বিচারকদের জন্য কিন্তু এটা নতুন ব্যবস্থা ছিল। সবকিছু মিলে বড় যে বিষয়টা আমি আইনজীবী হিসাবে দেখি, সেটা রায়টি আমাদের পক্ষে হয়েছে। সাজার পরিমাণটা মৃত্যুদণ্ড হবে না যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেই ক্ষেত্রে বিচারকের সিদ্ধান্তটা কিন্তু চূড়ান্ত নয়। এই ট্রাইব্যুনালটা কিন্তু শেষ ট্রাইব্যুনাল নয়, অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। রায়টা কিন্তু আমাদের পক্ষে। জি, আইনজীবী আনিসুল হক বলেছেন যে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ এখনো আছে কাদের মধ্যে। এই যে ব্যাপারে যদি এই ক্ষেত্রে দেখুন, আমাদের এই আইনের 21-2 ধারায় বলা হয়েছে গভর্নমেন্টের অ্যাপিল করার সুযোগ রয়েছে খালাসের বিরুদ্ধে। এখন একটি চার্জ, সেটাও গণহত্যা ছিল, সেই চার্জে যে খালাসটি ট্রাইব্যুনাল দিয়েছে, এই খালাসকে কেন্দ্র করে যদি অ্যাপিলেট ডিভিশনে গভর্নমেন্ট যায়, অ্যাপিলেট ডিভিশনে বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদে বলা হয়েছে ন্যায় বিচার নিশ্চিত করতে অ্যাপিলেট ডিভিশনের কাছে যেটা উপযুক্ত মনে হয় সেটা দিবেন, তাদের কোনো আইনের কোনো বাধ্যবাধকতা নেই। বলে একটি খালাসের অভিযোগকে কেন্দ্র করে যদি অ্যাপিলেট ডিভিশনে যায়, টোটাল ম্যাটারটাকে অ্যাপিলেট ডিভিশন দেখার কিন্তু আইনগত পরিপূর্ণ সুযোগ রয়েছে। সেই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। তো এই পর্যায়ে আমি একটু মোহাম্মদ আরাফাতকে যাব। তাকে আমি শাহবাগে দেখেছি, এই গত 4 দিনই গেছেন। তো আপনি আন্দোলনটাকে কিভাবে দেখছেন এবং রায়টা নিয়েও যদি মন্তব্য করেন। ধন্যবাদ রুবায়েত ফেরদৌস। আমি একটা জিনিস বলতে চাই, রায়ের বিষয়টা আমি যেটা নিজে চিন্তা করেছি, যে দেখুন 5টি ইনডাইটমেন্ট যেগুলো ছিল, যেখানে 5টি কাউন্টে, টোটাল 6টির মধ্যে 5টির মধ্যে ওনার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে সবগুলোতে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটোতে কিন্তু ওনাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, রাইট? এবং ইন্টারেস্টিংলি আপনি আইনটা যদি দেখেন, যখন বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হচ্ছে, স্পেশালি ওই দুটোতে যেখানে যাবজ্জীবন দেওয়া হচ্ছে, এখানে কিন্তু আইনে বলা আছে মৃত্যুদণ্ড দেওয়ার কথা, স্পেসিফিকলি বলা আছে। তারপরে বলা আছে অথবা যাবজ্জীবন। তার মানে যাবজ্জীবন বিষয়টি কিন্তু আসলে জাজের ডিসক্রিশন। কাজে এখানে জাজ তার ডিসক্রিশন অ্যাপ্লাই করেছেন ইন ফেভার অফ দ্য অ্যাকিউজড, ইন এ ওয়ে আমি যদি ভাই ইন্টারপ্রেট করি, নট ইন ফেভার অফ দ্য পিপল। তো সেই জায়গাতে এসে আমি পার্সোনালি যেটা দাবি করব, সরকারের কাছে আমার যে দাবিটি থাকবে সেটি হচ্ছে এই, যে এইখানে দেখুন আমরা যে প্রভিশনটি আছে যে অ্যাকুইটালের এগেনস্টে আপনি খালাস হলে আপনি আপিল করতে পারেন, কিন্তু হাউ অ্যাবাউট ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স, সেটার এগেনস্টে আপিল করার সুযোগ এখানে থাকছে না, এই আইনে নেই। কাজে আমি দাবি যেটি জানাবো, এই ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্সের এগেনস্টেও সবার দাবি হচ্ছে, এবং যেটা আমরা মনে করি এইটা সর্বোচ্চ দণ্ড যেটি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল সেটি হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু দাবি করতে পারি এই আপিল করার সুযোগ রেখে আইনকে সংশোধিত করা উচিত। জি, রেজাউল করিম আপনি যদি একটু বলেন, উনি যেটা বলেছেন বিচারের এই পর্যায়ে কি সেই অ্যাক্টে সংশোধনের সুযোগ আছে কিনা? আমাদের দেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশের সংবিধান। সংবিধানের 47-এর 3 উপ অনুচ্ছেদে বলা হয়েছে এই মানবতা বিরোধী অপরাধের জন্য প্রণীত যে আইন, সে আইনের বিরুদ্ধে কোনো আদালতে কেউ রিট করতে পারবে না। এই আইনের প্রয়োজনীয় সংশোধনও করা যাবে। 2টি সংশোধন হয়েছে, একটা 2009-এ, একটা 2010-এ।
এই দুইটি সংশোধনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটো রিট জামাতের পক্ষ থেকে করা হয়েছিল। হাইকোর্ট সরাসরি বলে দিয়েছেন যে কোনো স্তরে সংশোধন করার ক্ষমতা এই আইনে যেমন দেওয়া আছে, সংবিধানেও দেওয়া আছে, এবং এর বিরুদ্ধে হাইকোর্টে আসার সুযোগ নাই। সেই ক্ষেত্রে যে সেকশনটায় অ্যাপিল করার প্রভিশন আছে, ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে এইভাবে: দি গভর্নমেন্ট শ্যাল হ্যাভ দি রাইট টু অ্যাপিল টু দ্য অ্যাপিলেট ডিভিশন অব দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এগেনস্ট দি অর্ডার অফ অ্যাকুইটাল। এখানে যদি একটি শব্দ যুক্ত করা হয়, অর ইনএডিকুয়েসি অফ সেন্টেন্স, একটি শব্দ যুক্ত করতে আইনে কোনো বাধা নাই, এটা সংবিধান। একটু যোগ করতে চাচ্ছি, আমি আপনার কাছে আবার আসবো। এইটা নিয়ে একটা ছোট্ট ব্যাখ্যা। এখানে কিন্তু স্কোপ আরো অনেক আছে। জিনিসটা হচ্ছে ওই পক্ষও কিন্তু আপিলে যাবে, সেটা কিন্তু আপিলে কেসটা ওপেন হচ্ছেই। ওপেন যখন হবে, এটা তো আর এক পেশে আর্গুমেন্ট হবে না, আমাদের লয়াররাও তো ডিফেন্ড করবে, তখন কিন্তু কেসটা আবার সুপ্রিম কোর্টের সামনে চলে আসছে। এটা একটা পয়েন্ট। আর এই মামলাটার ক্ষেত্রে নর্মালি যখন আইন হয়, আইনের ভূতাপেক্ষ এফেক্ট দেওয়া যায় না, কিন্তু এই মামলাটা কিন্তু টোটালটাই ভূতাপেক্ষ, মানে ৭১-এর অপরাধ আমরা ৭৩। সুতরাং এখনো যদি আমরা সংশোধন করি, সেটা কিন্তু আমাদের আইনসম্মতই হবে। সংশোধনও আমরা করে নিতে পারি চাই। আমি সেই জায়গা থেকে আমরা আপনার কাছে যাব। আমরা এই আরাফাতে যাওয়ার আগে আরেকজন আরাফাত যিনি অপেক্ষা করছেন শাহবাগের গণজাগরণে, আমাদের কভার করছেন সাংবাদিক আরাফাত। আপনি যদি একটু বলেন শাহবাগের বর্তমান অবস্থাটা কি এই সময়ে? হ্যালো আরাফাত। জি রুবায়েত, শুনতে পাচ্ছি। জি বলেন আপনি। জি আমাদেরকে যদি হালনাগাদ করেন শাহবাগের আন্দোলন সম্পর্কে এখন কি পর্যায়ে চলছে? রুবায়েত, আপনি জানেন যে গত মঙ্গলবারে এইখানে একটি আসলে মানববন্ধন করার কথা ছিল। সেই মানববন্ধনটি মানুষের ক্ষোভের, কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় মানুষের ক্ষোভটি আজ শুক্রবার অর্থাৎ 4 দিন পরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন রাতের এই পজিশনে এইখানে আসলে বোঝার উপায় নেই আসলে এটা রাত। এখনো পর্যন্ত স্লোগানে মুখর হয়ে আছে শাহবাগ। এইখানে আসলে দেখে বোঝার উপায় নেই যে এটা রাত বা দিন। এটা আসলে গণজাগরণ বলা যেতে পারে। মানে এই জাগরণটা আসলে কখনো দেখার অবস্থা এসেছে কিনা আমরা বলতে পারবো না। রুবায়েত, আমি আপনার জন্য একটা আসলে আপনার জন্য বা আপনার অনুষ্ঠানের জন্য একটা আসলে চমক রেখেছি। এই প্রোগ্রামের যে অগ্নিকন্যা হিসেবে খ্যাত বা অগ্নিকন্যা, আমরা আসলে লাকিকে আমরা আনতে পেরেছি আপনার প্রোগ্রামে। আমরা লাকির কথা শুনতে চাই। আমরা আসলে আপনাকে জানাবো যে কিভাবে তারা এই প্রোগ্রামটা বা কিভাবে এই গণজাগরণটা তারা অনুষ্ঠিত করেছে। আপনি জানেন গত কিছুদিন ধরে স্লোগানে মুখরিত করেছে। তারা যে স্লোগানগুলো দিয়েছে, যে স্বরলিপির অক্ষরের স্লোগানগুলো, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, বা যে হুমায়ুন আহমেদের সেই অনুষ্ঠানে যে তুই রাজাকার নাটকের যেই স্লোগানটি, যে তোতা পাখির যে স্লোগানটি হয়, সেই স্লোগানে তারা এই স্লোগানে মুখরিত আমরা লাকির কাছে চলে যাব তার অনুভূতি জানার জন্য। লাকি, আসলে আপনারা কিভাবে এটা এই প্রোগ্রামটা বা স্লোগানগুলো কিভাবে আপনারা দিচ্ছেন? তুই রাজাকার স্লোগানটা মূলত সর্বপ্রথম ছিল হচ্ছে হুমায়ুন আহমেদের একটা এতে তুই রাজাকার একটা ছিল, এই লাইন ছিল। কিন্তু তার আগে অনেক আগে এটা উদিচি শিল্পী গোষ্ঠী ময়মনসিংহ জেলায় এটা ব্যবহার করছিল। সেখানে স্লোগানটা ছিল এরকম যে সাইদি তুই রাজাকার। কিন্তু আমরা এই আন্দোলনটা করতে এসে আপনারা দেখেছেন যে নতুন নতুন অনেক স্লোগান সৃষ্টি হচ্ছে। এক একটা আন্দোলন বিভিন্ন নতুন নতুন স্লোগান সৃষ্টি করে। এই আন্দোলনের সৃষ্টি এইটা বলবো একেবারে কাদের মোল্লা, আবার জামাতে ইসলাম, মেড ইন পাকিস্তান, এটাও হচ্ছে এই সময়ের সৃষ্টি এবং এটা আমাদের সৃষ্টি। আচ্ছা, এই বিক্ষোভকে আপনারা আসলে কতদূর নিয়ে যেতে চান বা আপনাদের দাবিটা কি? আমাদের দাবি খুব সুস্পষ্ট যে সংসদে এই যে বাদী কিংবা বিবাদী দুইটা যে পক্ষ, সেই দুইটা পক্ষ থেকে আমাদের যেটা মূল্য যে বাদী বিবাদী দুইটা পক্ষই আপিল করার সুযোগ থাকবে এবং জামাত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে এবং সকল যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দিতে হবে এবং জামায়াত ইসলামী সংগঠন হিসেবে যুদ্ধাপরাধী এবং সে কারণে জামায়াত ইসলামীকে সাংগঠনিকভাবেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং জামায়াত
তাণ্ডব, সেটার জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং জামায়াত শিবিরের নিষিদ্ধ করার জন্য তাদের যত রকম আর্থিক প্রতিষ্ঠান আছে সেই আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে। তাহলেই এই আন্দোলনের একটা মানে স্রোতধারা তৈরি হবে। মানে শুধুমাত্র যে কাদের মোল্লার যাবজ্জীবনের জন্য জনগণ ফুঁসে উঠেছে, কিন্তু জনগণের যেই ক্ষোভ, সেই ক্ষোভ তাদের ভেতরের যেই 40 বছরের যেই ক্ষোভ, সেই ক্ষোভটা স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে এসেছে। আপনারা তাই দেখেছেন, মুখরিত হয়েছে যে জামাত শিবির রাজাকারের যে রাজনীতি, সেই রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে। আমরা একটা অসাম্প্রদায়িক মৌলবাদী যে একদম মৌলবাদী কোনো রাজনীতি আমরা চাই না, অসাম্প্রদায়িক রাজনীতি চাই, শোষণহীন যে সমাজ চাই এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র চাই। জি আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে লাকিকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যে আপনি যদি শেষ করেন প্লিজ, মাইকটা নিতে হবে কাছে। সরি, আমি যেটি বলছিলাম, আমার বিশ্লেষণে যেটি দেখেছি, কেন জাজ, আমি জানি না এটা কন্টেম্প্ট হবে কিনা, বাট আমি স্টিল এটা বলতে চাই যে এই তার ডিসক্রিশনটা অ্যাপ্লাই করলেন এইভাবে। সেখানে দাঁড়িয়ে আমি নাইম ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই, এই যে স্পেসটা উনি বলেছেন, ভীত এবং অকুত ভয় এর মাঝখানে যে স্পেসটা অনেক সংকুচিত হয়েছে এসেছে আজকের জনবিস্ফোরণের মধ্য দিয়ে। কারণ এখানে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা বাদ দিয়ে চিন্তা করলে হবে না, কিছু সত্য কথা স্ট্রেট ফরওয়ার্ড আমাদের বলতে হবে। আমরা তো দেখেছি যে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যার নেত্রী খালেদা জিয়া সরাসরিভাবে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছেন। আমরা দেখেছি মওদুদ আহমেদ এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম কিভাবে যুদ্ধাপরাধীদের কোর্টে ডিফেন্ড করেছেন এবং তাদের কাছ থেকে এই সাহস নিয়ে কিভাবে এই জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠনগুলি কিভাবে তাণ্ডব তৈরি করেছে রাস্তাঘাটে। এবং যার কারণে হয়েছে কি যে সমগ্র জাতি যে যুদ্ধাপরাধের বিচারটি চায় তার একটা ম্যানিফেস্টেশন কিন্তু গত 4 বছর ধরে এইভাবে হয়ে ওঠেনি, যার কারণে এক ধরনের ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমার মনে হয় এটি ডেফিনেটলি সাহস যোগাবে আজকে যে ঘটনাটি ঘটছে। কাজে আমি দুটো সুনির্দিষ্ট দাবি জানাতে চাই। একটি হচ্ছে সরকারের কাছে, যেটি লাকি বলল তার সাথে একমত পোষণ করে, যে আমরা এই আইনের সংশোধনী চাই, এখানে যাতে সরকার ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্সের জন্য অ্যাপিল করতে পারে, এক। এবং দুই হচ্ছে বিরোধী দল, প্রধান বিরোধী দলের কাছে দাবি জানাতে চাই যে আপনার জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করুন। দ্বিতীয় জিনিসটি লাকি যেটি বললো, ওখান থেকে সবার দাবি যে জামাত শিবিরকে ব্যান করতে হবে। এখানে আমার একটু দ্বিমত আছে এই জায়গাটিতে। আমি মনে করি তাদের আগে বিচার করতে হবে, বিচার করে শাস্তি দিয়ে তারপরে ব্যানের প্রশ্ন আসে। মাহিবাবুদের যোগ করতে চাচ্ছি। জি, আমি আরাফাতের সাথে শতকরা 100% একমত। কিন্তু আমি শুধু একটা জিনিস বলবো যে আমরা যখন বক্তব্য রাখছি এবং এই আন্দোলনটা, আমি আবেগ এবং উচ্ছ্বাসের জায়গাটা অবশ্যই থাকবে, বাট উই শুড বি ভেরি কেয়ারফুল যে এতদিন পর্যন্ত, গত 3 বছর পর্যন্ত দেখেছি জামাতে ইসলাম এই ট্রাইব্যুনালটাকে অস্বীকার করছে। আজকে কোনোভাবে আমাদের বক্তব্য বা আমাদের আন্দোলনের কারণে যেন এই ট্রাইব্যুনালটা কন্ট্রোভার্সিয়াল না হয়ে যায়, বিকজ ইফ দ্য ট্রাইব্যুনাল বিকামস কন্ট্রোভার্সিয়াল, এন্ড অফ দ্য ডে জামাত ইসলাম উইল বি দ্য বেনিফিশিয়ারি। এটা আমাদের মাথায় রাখা উচিত, 1 নম্বর। সো আমরা যখনই বিচারকের রায়কে সেইভাবে খণ্ডন করতে যাচ্ছি, উই শুড বি কেয়ারফুল যাতে করে আমরা ট্রাইব্যুনালটাকে কন্ট্রোভার্সিয়াল না করে দিই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে, আমি কিন্তু আজকের এই যে শাহবাগের যে উচ্ছ্বাস, এটাকে আমি দেখছি 2013 সালের মুক্তিযোদ্ধারা আজকে আরেকটা মুক্তিযুদ্ধ করছে। এবং এখানে যখন যুদ্ধের ব্যাপার আসবে সেখানে কিন্তু কিন্তু স্ট্র্যাটেজির বিষয় আসবে, সম্পূর্ণ জিনিসটা স্ট্র্যাটেজিক হতে হবে। আমি যেটা বলছিলাম যে এই যে যুদ্ধাপরাধের এই বিচারের বিষয়টিকে সাস্টেইনেবল করতে, আন্দোলনটাকে সাস্টেইনেবল করতে হলে আমরা যে বলছি যে অরাজনৈতিক নির্দলীয়, এটা না বলে শুধু নির্দলীয় বলা উচিত, এটা অরাজনৈতিক হলে হবে না। দেয়ার হ্যাজ টু বি আ পলিটিক্যাল কমিটমেন্ট, আনলেস অ্যান্ড আনটিল, যেটা আরাফাত যেটা শেষে বললো যে বিএনপির কাছেও একটা দাবি জামাতের সঙ্গ ত্যাগ করা, আনলেস অ্যান্ড আনটিল যুদ্ধাপরাধের বিচার এবং জামাতে ইসলামকে একঘরে করার বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা না হবে, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের কাজ সম্পন্ন হবে না। সো উই শুড বি ভেরি কেয়ারফুল ইন দ্যাট ইস্যু, যে আমাদের লেটেস্ট পিন পয়েন্ট যে আমরা আসলে দাবিটা কি করছি। আমরা যুদ্ধাপরাধের নিশ্চিত বিচার, আমি এখানে মাহিবের কথা ধরে বলছি, এই জায়গাটা আসলে খুব পরিষ্কার করা উচিত। আন্দোলনকারীর পক্ষ থেকে আমরা কখনোই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করছি না। এই ট্রাইব্যুনালটা একটা দীর্ঘ আন্দোলনের ফসল। এই ট্রাইব্যুনাল আসলে আমাদের তৈরি না, এটা শহীদ জননী জাহানার এবং এখানে মুনতাসির মামুন স্যাররা আছেন, এখানে যারা আছেন সিনিয়ররা, সেই দীর্ঘ আন্দোলনের ফসল এই ট্রাইব্যুনালকে আমরা কখনোই কোথাও কোনো আন্দোলনকারী চ্যালেঞ্জ করছেন না। আমরা যে বলছি ফাঁসি চাই, দেখেন প্রশ্ন আসবে যে ট্রাইব্যুনাল যদি তুমি বিশ্বাস করো, ট্রাইব্যুনাল এখানে যাবজ্জীবন দিয়েছে, তুমি ফাঁসি চাচ্ছ, এইখানে দ্বিমতটা কোন জায়গায় আসছে? আমরা এখানে একটা পক্ষ, আমরা কিন্তু নিরপেক্ষ না, জাজ নিরপেক্ষ। একদিকে 71-এর ঘাতক দালালরা, বাকি দিক গোটা বাংলাদেশ আরেকটা পক্ষ। বিচার প্রার্থী কিন্তু এখানে সরকার না, রাষ্ট্র না,
গোটা জনগণ হিসেবে আমি যখন বিচার চাইবো, আমি গিয়ে কখনোই কোর্টে বলবো না যে আমার এই অন্যায়টা হয়েছে, আপনি আমাকে একটু অর্ধেক সাজা দিয়ে ওকে একটু বকে দেন, আমি সর্বোচ্চ শাস্তি চাই। এইখানে যে জনগণ, আমরা কখনোই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করছি না, আমরা বারবার বলছি সর্বোচ্চ সাজার দরকার। আমি আরাফাত ভাইয়ের একটা কথার এই জায়গাটা আসতে যাচ্ছি। আরাফাত ভাই বিরোধী দলীয় নেতাদের কাছে যে দাবি টাবি জানিয়েছেন, আমরা তার সাথে একমত। আমি আর একটু বলতে চাই, এখানে সরকারেরও অনেক জিনিসের প্রতি আমাদের ব্যথা আছে। আপনারা জানেন ডক্টর মুনতাসির মামুন স্যার আছেন, শাহরিয়ার কবির আছেন, এরা রাষ্ট্রদ্রোহী ছিলেন, এরা রাষ্ট্রদ্রোহী মামলা খান। আর এই একটি প্রতিষ্ঠিত আইন দ্বারা প্রতিষ্ঠিত আদালতকে অস্বীকার করে জামাতে ইসলাম তাণ্ডব চালাচ্ছে সব হচ্ছে, এখন রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে না কোথাও। এই ক্ষোভগুলো কিন্তু এখানে আছে। এই জন্যই আপনি যেটা বলছেন যে রাজনৈতিকীকরণ এবং এই গোটা জিনিস, আমি যখন দেখেছি যে মুনতাসির মামুন রাষ্ট্রদ্রোহ করেন, জাহানারা ইমাম মারা যান রাষ্ট্রদ্রোহী হিসেবে, শাহরিয়ার কবির রাষ্ট্রদ্রোহ করেন, আর আজকে গোটা বাংলাদেশে তাণ্ডব করে একটা প্রতিষ্ঠিত আইনে প্রতিষ্ঠিত কোর্টকে চ্যালেঞ্জ করছেন আপনারা, এটা হয় না। তারপরে 2 বার সংশোধন করা হয়েছে। আমরা আইনের লোক না, সরকার আইনের লোক। এটা যারা সংশোধন করেন তারা আইনের লোক। তারা এই উপায়টা রাখেননি যে সরকার আপিল করতে পারে। আপনি ধরেই নিচ্ছেন যে আমি যে রায় পাবো এতেই খুশি। আমি তো খুশি নাও হতে পারি। এই জায়গাগুলো সরকার কখনোই মনোযোগ দিয়ে দেখেন নাই। এই মুনতাসির মামুন স্যাররা বারবার প্রেস কনফারেন্স করে জানাইতে হয় নিরাপত্তা দরকার, এইটা দরকার, ওইটা দরকার। সরকার, আমি জানি না, আমি যতটুকু আমার মতো করে জানি এবং বুঝি, যারা এই বিচারে আন্তরিকভাবে দীর্ঘদিন ধরে আছেন, চেষ্টা করছেন, যে যার মতো, আমরা অনলাইনে আরেকজন, আপনি মিডিয়া, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব, কিন্তু এই পর্যায়ে না, এই পর্যায়ে দর্শক মণ্ডলী ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন বিশেষ গোল টেবিল। আমরা কথা বলছি মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাহবাগের গণজাগরণ নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। এর পরের অংশে আমরা কথা বলবো যে দাবিটি তোলা হয়েছে, সেটা হচ্ছে যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ, তার যৌক্তিকতা নিয়ে আমরা পরের পর্বে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন।